চোখে চোখ দেখে বলতে পারবে দেখো আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, যেটা ইংল্যান্ড গত 15 বছরে 20টি ম্যাচ খেলে একটি জিতেছে, সেখানে আমরা একটি ম্যাচ খেলে একটিতে জিতেছি। ভারত, আপনার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এরা কিন্তু এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখা যায় আমরা যেখানে দুটো করে ম্যাচ খেলছি এক একটা সিরিজে, তারা কিন্তু 5টি করে ম্যাচও খেলে। এবি ডিভিলিয়ার্স বলছিলেন একটা সাক্ষাৎকারে যে তিনি গুগল করে দেখেছেন যে অস্ট্রেলিয়া সত্যিই কি টস জিতে আপনার প্রথমে ব্যাটিং নিয়েছে কিনা। আমার মনে হয় যে এই তিনি অবাক হয়েছেন এই বিষয়টাতে। অবাক হয়েছেন। এখনো কাটাছেঁড়া চলছে ডারউইন টেস্ট নিয়ে। অজি সাবেক ক্রিকেটাররা বর্তমান ক্রিকেটারদের ধুয়ে দিচ্ছেন, নির্বাচকদের নিয়ে প্রশ্ন তুলছেন। সেই সঙ্গে ডারউইন টেস্ট শেষ হতে না হতে ম্যাকাই টেস্টের পর্বটা শুরু হয়ে গেছে, যেখানে বাংলাদেশের যাত্রাটা একেবারে বিড়ম্বনায় পড়েছেন। টাইগাররা কিন্তু আজকের যে ট্রেনিং সেশন সেটাও বাতিল করেছেন। এটা কি স্রেফ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাকি এর পেছনে হোম অ্যাডভান্টেজ নেওয়ার কোনো বিষয়ে কাজ করতে পারে? দর্শক, আলোচনা করতে চাই আমরা বাংলাদেশের এই টেস্ট নিয়ে, সেই সঙ্গে ভেন্যু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন সঞ্জয় সাহাপিয়াল, ক্রীড়া সাংবাদিক। সঞ্জয় সাহাপিয়াল, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। আমরা দেখতে পেলাম যে শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে টাইগাররা একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছে। সাধারণত আমরা ফুটবলে এই জিনিসটা একটু বেশি দেখি যে সমর্থকেরা ঠিক অপোজিট যে দলটা থাকে তাদের হোটেলের সামনে গিয়ে নানাভাবে তাদেরকে ঘুমোতে দেন না, সেই সুযোগ সুবিধাটা তারা নেন। আপনি বিশ্বকাপ কভার করেছেন, সেখানটাও দেখেছেন। এই যে টাইগাররা বিড়ম্বনায় পড়লো, সাংবাদিকরা সময় মতো ঠিকই যেতে পারলেও যে তারা যেতে পারেননি, মানে আরেকটু কি এখানে মানে যারা রয়েছেন হোস্ট আর একটু ভালো কিছু করতে পারতেন কিনা, সেই সুযোগ ছিল কিনা, কি মনে হয় এটা? দেখুন, এমন একটা পারসেপশন তৈরি করাটা আসলে ভুল হবে যে অস্ট্রেলিয়া ইচ্ছা করে বাংলাদেশ দলকে এমন একটা বিড়ম্বনায় ফেলেছে। এই পারসেপশনটা আমার মনে হয় যে ভুল হবে, কারণ এখানে পেশাদারিত্বের ব্যাপার থাকে এবং এই শিডিউলটা অনেক আগের থেকে তৈরি করা থাকে। এখানে যদি ভুলটা কারো হয়ে থাকে, সেটা আপনার বাংলাদেশ লজিস্টিকের যারা এর সঙ্গে জড়িত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকঅপসের যারা কর্মকর্তা, যারা এই সব ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যোগাযোগ করেছিল, তাদেরকে আপনি বলতে পারেন যে যখন নাকি এই ফ্লাইটগুলো আমি দেখছিলাম যে এদের ফ্লাইট শিডিউলগুলো যে নর্দার্ন টেরিটরি ডারউইন থেকে আপনার কুইন্সল্যান্ডের যে ম্যাকাই শহর, এখানে যেতে আসলে দুইটা ওয়ে আছে আপনার, ম্যাকাই টু ব্রিসবেন, ব্রিসবেন টু ম্যাকাই, সরি ডারউইন টু ব্রিসবেন, ব্রিসবেন টু ম্যাকাই। আর একটা হচ্ছে দুটা ফ্লাইট আপনার ট্রানজিট করে, সেটা হচ্ছে বাংলাদেশ দল যেটা করেছে যে ডারউইন থেকে ক্রেন্স থেকে আপনার টাউন্সভিল থেকে ম্যাকে, মানে আপনার এই তিনটা ট্রানজিট নেওয়াটা, তখনই তো আপনার আপত্তি জানানোর কথা থাকতো যে আমি এতগুলো ট্রানজিট নেব না, তুমি আমাকে অন্য ফ্লাইট দেখো, কিংবা আমরা এই সময়টা যেতে চাই না, যেটা অ্যাভেলেবেল ফ্লাইট আছে সেটা করো। হ্যাঁ, এটা যদি তখন তারা না করতো, তখন আপনি বলতে পারতেন যে আমরা অনুরোধ করেছিলাম, সেটা করেনি। আর যেটা আমরা শুনলাম যে একটা ক্রাফটে আসলে ছোট ছোট ক্রাফট থাকে, আমি ওখানে গিয়েছি, দেখেছি যে অস্ট্রেলিয়ার এমন কিছু শহর আছে ছোট ছোট ক্রাফটে ওরা করে, এবং ওইগুলোর মাঝে মাঝে টেকনিক্যাল কিছু ফল্ট দেখা যায়, এবং বাংলাদেশ দল সেরকমই একটি বিড়ম্বনায় পড়েছিল 2 ঘন্টা আপনার সম্ভবত টাউন্সভিলে। তো এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার। এটা নিয়ে আমার মনে হয় যে ওই পারসেপশনটা অস্ট্রেলিয়ার এখনো অতটা দৈন্যতা হয়নি মানসিকতায় যে আপনার বাংলাদেশকে এইভাবে এমন বিড়ম্বনা করবে। সেটা আসলে ডারউইন টেস্ট হেরে যে তারা সেই ঝালটা এভাবে মেটাবেন, সেটা নাও হতে পারে, সেটাই কিন্তু আমরা বলছি। তারপরও তাদের তো একটা জেদ রয়েছে। এই যে প্রায় 14.5 ঘন্টা লাগলো, এবং আজকে যে ট্রেনিং সেশনটি ছিল টাইগারদের, একটা ফুরফুরে মেজাজে ছিলেন, সেই ফুরফুরে মেজাজটা তো নিঃসন্দেহে নষ্ট হয়েছে। না, একটা জয়, এমন একটা ঐতিহাসিক জেতার পরে আপনার সামনে আসলে যেটা বললাম যে আমাদের প্রত্যাশাটা বেড়ে গেছে, সম্মানটা বেড়েছে, পেশাদারিত্বের জায়গাটাও বেড়েছে। একটা ম্যাচ জিতে আমরা ক্লান্ত হয়ে যাব এমন পেশাদারিত্বের দল আমার না, এবং আমি সেটা প্রত্যাশাও করি না। এটা একটা হতেই পারে। এখন যেটা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ার ভিতর যেটা আছে, তাদের ভিতরে একটা অন্তর্জালা আছে। বাংলাদেশের কাছে এইভাবে হেরে যাওয়াটা তাদের এমন বড় ধাক্কা দিয়েছে। আপনি দেখেন তাদের স্কোয়াডে চেঞ্জ আনতে হয়েছে, মানে তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এই টেস্টটা নিয়ে কিন্তু, এবং তারা ভীষণভাবে সিরিয়াস। এবং যেটি বলা হচ্ছে যে ম্যাকাই যে শহরটিতে খেলা হচ্ছে, এটাও কিন্তু অচেনা, মানে আরেকটি বাংলাদেশকে নিয়ে আরেকটি মানে ল্যাবরেটরিতে অস্ট্রেলিয়া আরেকটা গিনিপিগ বানাতে চাচ্ছে বাংলাদেশকে। কারণ আপনি দেখেন তাদের এই ভেন্যুতে কখনো টেস্ট খেলা হয়নি, এবং বাংলাদেশকে দিয়েই তারা উদ্বোধন করছে এই টেস্টটা, এবং এই টেস্ট ভেন্যুটা আর কি। তো সেখানে আমার মনে হয় যে বাংলাদেশ এই ম্যাকাইয়ের এই উদ্বোধনী ম্যাচটাতে আসলে শুধু অস্ট্রেলিয়ার লাল ফিতাটাই কাটবে না, এই উদ্বোধনের বেলুনটা উড়িয়ে দেবে উদ্বোধনী ম্যাচটাতে। নিঃসন্দেহে আপনি বলছিলেন যে তাদের দলে পরিবর্তন আনা হয়েছে, এবং আমরা দেখতে পাই যে রেনেশকে নিয়ে আসা হয়েছে, যিনি এই মাঠে 2টো সেঞ্চুরি করেছেন, এবং একই সঙ্গে ওয়েদারালকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নির্বাচকদের নিয়ে, যদি অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিততো, তাহলে হয়তো বা স্বাভাবিকভাবে সেই পরিবর্তনটা নাও হতে পারতো। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখেন, অস্ট্রেলিয়ার অনেকেই বলছে যে এই দলটা আসলে মানে
ওল্ড আর্মি বয়েজ, এইটা আপনার মানে একটা বৃদ্ধ সৈনিকদের মতন একটি দল হয়ে গেছে। এই দলের সবার বয়স আপনার মানে গড় বয়স আপনার 30 উপরে, 30 দল একটি, এবং এই শতাব্দীতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বুড়ো দল এটা। তো এই দলকে নিয়ে বাংলাদেশের মতন এরকম মানে ফ্রেশ ব্লাড, হ্যাঁ, তারুণ্যের এর সাথে তারা পেরে ওঠেনি। এটা অনেকে বলছে, রিকি পন্টিং বলেছে, ইয়ান চ্যাপেল ওদের সিলেক্টরদের বলছে যে এরকম বুড়ো মানে এদেরকে তোমরা বাদ দাও, মানে বাদ দেওয়ার কথা বলছে সরাসরি, এবং সেই সঙ্গে বলছে বাংলাদেশকে দেখো, তাদেরকে আমাদের যে ইয়াং টিম, যেটা মানে আমাদের যে তারুণ্যটা, এই ম্যাচটাকে অনেকটা মনে হচ্ছে আপনার এই সিরিজটাই যদি দেখেন মানে ইউথ ভার্সেস ইয়েস্টারডে, আমাদের ইউথ ওদের ইয়েস্টারডে, ওরা কিন্তু সেই পুরনো ওই গরিমা নিয়েই আছে, কিন্তু বাংলাদেশ দলটা কিন্তু দেখিয়ে দিচ্ছে তারুণ্যের যে জেদ, যে অধ্যত্ব, আমরা যেভাবে খেলছি, যে জেদটা আমাদের ভিতর কাজ করছে। আপনি দেখছেন হাসান মাহমুদের ভিতর, তিনি স্টাডি করেছেন প্রত্যেকটা অস্ট্রেলিয়ান ব্যাটারদের নিয়ে, এইভাবে কিন্তু অস্ট্রেলিয়া কখনো নামেনি। তাদের ভিতর কিন্তু সেই বয়সের একটা মানে বাংলাদেশ যেটা করেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সামনে আয়নাটি ধরিয়ে দিয়েছে যে দেখো তোমাদের চোখের নিচে বলিরেখা পড়ে গেছে। ওরা কিন্তু এখন বুঝতে পারছে যে ওদের কিন্তু যে ল্যাকিংস গুলা কি। ওদের দলে কিন্তু আপনি দেখেন যাকে আনা হয়েছে, রেনসকে প্রায় 3 বছর পর টাকা হয়েছে, এবং আপনি যেটা বলছিলেন যে এই রেনসের কিন্তু এই ম্যাকাইতে 2টা সেঞ্চুরি আছে, ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। এবং অদ্ভুত ব্যাপার কি, আপনি দেখেন এই 31 বছরে এই মাঠে মাত্র 5টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা হয়েছে, এবং তার ভিতর 2টি সেঞ্চুরি আছে, এবং সেই 2টি সেঞ্চুরি রেনসের। হয়তো এই কারণে তারা তাকে এইটা ফেভার করছে যে মানে তাদের ব্যাটিং বিপর্যয়টাকে কাটিয়ে উঠতে তারা যে কোনো ভাবে টপ অর্ডারে, হ্যাঁ, দলে পরিবর্তন এনেছে। টপ অর্ডারে তারা আরেকটা পরিবর্তন আনতে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার লাবুশানেকে বদলিয়ে তারা কিন্তু এখানে জশ ইংলিশকে আপনার খেলাতে পারে। তার মানে তারা কিন্তু তাদের সেরা টিম এবং সব রকম ইয়ে দিয়ে তারা কিন্তু মরিয়া কামড় দেওয়ার জন্য তৈরি রয়েছে। তবে আমি মনে করি যে আমরা যেই আলোচনাগুলো করছি যে টাইগাররা কিংবা এরকম কিছু না, ওদেরকে আরও সতেজ থাকতে হবে, ওদেরকে তাজা রাখতে হবে, কারণ আমাদের এই দলটির এই তারুণ্যর এই তারুণ্যের এই শক্তিটাই কিন্তু ওদের সবচেয়ে ভয়ের কারণ। সেটাই আসলে মাঝে মধ্যে সামনে এগিয়ে যেতে একটু পেছনে যেতে হয়, সেটা হয়তো বা টাইগার এই মুহূর্তে বিশ্রাম নিয়ে তারপর আবার ঝাঁপিয়ে পড়বে। আমরা আলোচনা করতে চাই এই মাঠটা নিয়ে, যে মাঠটা প্রায় বয়স হয়ে গেছে 80 বছর, এবং বরাবরই একটা প্রশ্ন ওঠে যে মাত্র 10,000 দর্শক কেন, এবং প্রথম দিনের টিকিটও কিন্তু সোল্ড আউট, আপনি নিশ্চয়ই জানেন। একটু আফসোস থাকবে কেন এই মুহূর্তে যে অবস্থানটা তৈরি হয়েছে, যে আরেকটু বেশি দর্শক থাকলে এই জৌলুসটা বাড়তো টেস্টের। এটা আমরা শুরু থেকেই বলছিলাম যে এই যে তারা কিন্তু যেখানে লাভ আছে, ক্রিকেট অস্ট্রেলিয়া বলে নিউজিল্যান্ড বলে, তারা কিন্তু সেখানেটাই ওই লগ্নিটা করতে চায় এই মাঠটাতে, এবং বড় যে মাঠটাতে আমরা খেলতে চাচ্ছি সেটা আগে আমাদের দিত না। তাদের একটা ইয়ে ছিল যে তোমাদের খেলা থাকলে পরে দর্শক হবে না, টিভি রাইটসে কম থাকে আগ্রহ। সেটা কিন্তু বাংলাদেশ ডারউইনে ভেঙে দিয়েছে। বাংলাদেশ ডারউইনে যে থিওরিটা দেখিয়েছে, সেটা শুধু বাংলাদেশ ক্রিকেটার না, বাংলাদেশের এই জয়টা সব কটা আপনার টেস্ট নেশনকে সাহস জুগিয়েছে। এবং আমার মনে হয় বাংলাদেশ যে জিতেছে, এখন থেকে কিন্তু বাংলাদেশের মার্কেট অস্ট্রেলিয়ার বাজারে বেড়ে যাবে, এবং এর পরবর্তীতে কখনো আমন্ত্রণ জানাতে হলে আপনাকে সেই সিডনি, মেলবোর্ন কিংবা ব্রিসবেন, অ্যাডিলেড, এইসব মূল যে ওদের ভেন্যুগুলো, সেখানে দাওয়াত দেবে। কারণ ওরা একটা কথা বলে থাকে যে দেখো তোমাদের ডাকলে পরে আমাদের এখানে বড় যে স্টেডিয়ামগুলোতে একদিন খুললে পরে যে পয়সাটা খরচ হয় সেটা উঠবে না। সুতরাং ওরা আমাদের করে কি, ওই রুরাল এরিয়ায় পার্কের মতন ভেন্যুতে আমাদের পাঠিয়ে দেয়। এবং এবার ম্যাকাইতেও কিন্তু এরকম একটা পার্কে আমরা খেলছি, যেখানে নাকি আপনার রুলস বল খেলা হয় সাধারণত সারা বছর। এখানে রুলস বলের মাঠ থাকে, মাঠই এটাতে ড্রপ ইন পিচে আপনার ক্রিকেট খেলা হচ্ছে, এবং এখানটাতেও কিন্তু ওই ক্রিকেটটা কিন্তু খুবই রেয়ার। এরা ওই যেটা হয় ওইখানে, এখন মেলবোর্নে উইন্টার সিজন চলছে, ওইখানে খেলা হয় না, এই জন্য এইখানে সামারের সময় এইখানটাতে খেলাটা নিয়ে আসছে। তো এইটা হয়তো পরবর্তীতে বাংলাদেশ যে রেসপেক্ট আদায় করেছে, যে সমীয়টা আদায় করেছে, সেটাতেই কিন্তু পরবর্তীতে তাদেরকে বড় কোনো ভেন্যুতে খেলার আমন্ত্রণ জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিঃসন্দেহে আমরা এবার একটু আলোচনা করতে চাই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিলটা রয়েছে, বাংলাদেশের অবস্থানটা দারুণ, এই দারুণটা ধরে রাখতে হবে। সেই সঙ্গে বাংলাদেশকে এই মুহূর্তে পেছন থেকে মানে অনেকটা দৌড়ানি দিচ্ছে হচ্ছে ইন্ডিয়া, তারা ঠিক আমাদের পেছনেই রয়েছে, তাদের টেনশনটা আরও বেশি। তারা শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো আজকে জিতেই যেতে পারে, 6 উইকেট দরকার, সেই সঙ্গে আরেকটা টেস্ট রয়েছে 23 তারিখ শুরু, বাংলাদেশের 22 তারিখে শুরু। পুরো ওয়ার্ল্ড যে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানে বাংলাদেশ এই মুহূর্তে একটু একটু করে স্বপ্ন দেখছে ফাইনাল খেলার। সেই ফাইনাল খেলার সম্ভাবনা কি, সমীকরণটা কি? দেখেন, এই সম্ভাবনা এবং সমীকরণ যেটা বললেন, এটা কিন্তু আমাদের প্রেরণা দেয় আসলে দক্ষিণ আফ্রিকা। আপনি যদি গত সিজনে আমরা দেখি, গত সার্কেলে যেটা ছিল টেন্ডা বাবুমা,
তারা কিন্তু তলানিতে ছিল, তারপরে তারা যেভাবে উঠে এসেছে এবং ফাইনাল খেলেছে এবং তারা সেই চোকার্স অপবাদ ঘুচিয়ে তারা যদি টেস্টে রাজদণ্ডতা পেতে পারে, তাহলে আমরা কেন আন্ডারডগ তকমাটা ঘুচিয়ে আমরা কেন ফাইনাল খেলতে পারবো না? অবশ্যই পারবো। এবং আমাদেরকে ফলো করতে হবে জাস্ট সিম্পল একটা ব্যাপার। আমাদের আর 7টি টেস্ট রয়েছে, এই 7টি টেস্টের ভিতর 4টি যদি জিততে পারি তাহলে আমাদের 60%-এর মতন আপনার পয়েন্ট তালিকা যেটা থাকে সেটা হবে, এবং 60% থাকলে পরে আপনি সাধারণত ফাইনাল খেলা যায়। এবং এই 60-র জন্য যে 4টি ম্যাচ যদি আমরা ধরি, তার 4টি ম্যাচ আমাদের কিন্তু হোমে রয়েছে, সেটা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এই 4টি যদি আমরা জিততে পারি, এই মুহূর্তে আমাদের পয়েন্ট আছে আসলে 40, সেটা আরও 48 পয়েন্ট যোগ হবে। আমরা যদি 40-এর সঙ্গে 48 88 পয়েন্ট পাই, তাহলে আমাদের পার্সেন্টেজ হবে 60%। তাহলে আমাদের সম্ভাবনাটা একদম পরিষ্কার। এর বাইরে আমরা যদি এই ডারউইনের পর যে আমরা ম্যাকাইতে জিততে পারি, কিংবা সাউথ আফ্রিকায় ট্যুর আছে নভেম্বরে 2টা টেস্ট, সেটাও যদি জিততে পারে তাহলে খুবই ভালো। না হলে পরে ড্র করতে পারলেও কিন্তু আমাদের পয়েন্ট থাকবে, কারণ আইসিসির এই টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টটা হচ্ছে জিতলে পরে 12 পয়েন্ট, আপনার ড্র করলে পরে টাই করলে পরে 8 পয়েন্ট, ড্র করলে পরে 4 পয়েন্ট। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে 144 পয়েন্টের জন্য খেলবো 12টি টেস্ট, তার ভিতরে মাত্র 5টি খেলেছি এবং এখনো 7টি বাকি আছে। সুতরাং আর 4টে জিততে পারলে কিন্তু আমরা ওই জায়গাটায় চলে যাব। হতে পারে আমাদের মানে এই বছরের টেন্ডা বাবু মা হতে পারে আমাদের শান্ত, হতে পারে আপনার মিরাজ, হতে পারে মহারাজের মতন, আপনার রাবাদা হতে পারে মাহাদি। কারণ গতবার যেটা আমরা দেখেছি সাউথ আফ্রিকা টিমে, তারা কিন্তু স্পিন এবং পেস দুইটা বোলিং কম্বিনেশনে এতটা ভালো ছিল, যেটা কিনা ওরা হোম এবং অ্যাওয়েতে ওরা টানা জিতে গিয়েছে, এবং বাংলাদেশের কিন্তু সামনে সেই সম্ভাবনাটা রয়েছে। নিঃসন্দেহে আমরা যখন হোমে খেলা হবে আমরা সেই অ্যাডভান্টেজটা নিব, কারণ এখন আসলে এই জায়গাটা একটু সেলফিশ অবশ্যই হতে হবে, কারণ যে সুযোগটা তৈরি হয়েছে এটা আগামীতে হবে কিনা সেটাও কিন্তু একটা যদি কিন্তুর বিষয়। তো সেই জায়গায় এখন বাংলাদেশকে নিঃসন্দেহে একটু ঠান্ডা মেজাজে খেলতে হবে। সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার একাদশে তো পরিবর্তন নিঃসন্দেহে আসবে। বাংলাদেশের একাদশ কিংবা ওভারঅল সবকিছু মিলিয়ে কি ভাবছেন? বাংলাদেশের একাদশ সালের পরিবর্তনের সম্ভাবনা আসলে একটি জায়গায় রয়েছে, সেটি হচ্ছে আপনার গত টেস্টে আমরা ডারউইনে যেটি খেলেছি সেটি কিন্তু স্পিন একটু আমরা জানতাম যে স্পিন ট্র্যাক হতে পারে 3rd এবং 4th ডেতে। সেখানে এই টেস্টে কিন্তু আপনার তাইজুলের জায়গায় আমার মনে হয় সম্ভবত এটা হলেও হতে পারে একজন বাহাতি আমাদের পেসার, যেটা শরীফুল দলের সঙ্গে আছে, শরীফুল হয়তো আমরা এই টেস্টে হলেও দেখা গেলেও যেতে পারে, কারণ আমরা এখানে 4 পেসার, আমি মনে করছি 4 পেসার নিয়ে নামলেও নামতে পারে আপনার ফিল সিমন্স। সেটাই একটু এই মাঠের যে পরিসংখ্যান আমরা যেমনটা দেখছি যে খুব সম্ভবত আগে টস জিতে ব্যাটিং নিলে দলগুলো এগিয়ে থাকে এবং 80% ব্যাপারটা এরকম থাকে। সবকিছু মিলে বাংলাদেশের এবার টস ভাগ্যটাও দরকার, যেহেতু ডারউইন এটা খুব বড় একটা প্রভাব রেখেছে এবং সবাই আসলে বলছেন যে প্রথম দিনে অস্ট্রেলিয়া হেরে গেছে, তারা হয়তো বা টস জিতে যে ব্যাটিং নিয়েছে সেই সিদ্ধান্তটা ঠিক ছিল না। অস্ট্রেলিয়া এখানে খুব একটা মানে খেলার সুযোগ পায়নি, 2টো ওয়ানডে তারা হয়তো বা খেলেছে। টসটা আসলে কত বড় ফ্যাক্টর হতে যাচ্ছে? টস অবশ্যই ফ্যাক্টর হতে যাচ্ছে, মানে কি ডারউইন আমরা দেখেছি। আপনি এবি ডিভিলিয়ার্স বলছিলেন একটা সাক্ষাৎকারে যে তিনি গুগল করে দেখেছেন যে অস্ট্রেলিয়া সত্যিই কি টস জিতে আপনার প্রথমে ব্যাটিং নিয়েছে কিনা। আমার মনে হয় যে এই টেস্ট তিনি অবাক হয়েছেন এই বিষয়টাতে। অবাক হয়েছেন। আমার মনে হয় যে এই টেস্টের টসও একটা অবশ্যই বড় একটা ফ্যাক্টর হতে পারে, এবং বাংলাদেশ টস জিতলে আমার মনে হয় যে এবারও তারা টস জিতলে পরে এই টেস্টে দেখা যেতে পারে তারা বোলিং নিয়েছে। কারণ আমি কথা বলেছিলাম আমাদের যে পেসার আপনার হাসান মাহমুদের সঙ্গে, তিনি বলছিলেন যে তিনি এই টেস্টে ডারউইনে যখন নাকি অস্ট্রেলিয়ার টস জিতে আপনার প্রথমে আপনি ব্যাটিং নিয়েছে, তখনই তিনি মানে খুব খুশি হয়ে যান যে যাক এইবার তাহলে মানে কিছু একটা হবে। তা আমার মনে হয় যে ওই আত্মবিশ্বাসটা বাংলাদেশকে দিয়েছে, এবং এই টেস্টেও আপনি যেটি বলছিলেন যে 80% টিম আসলে প্রথমে টস জিতে যারা সিদ্ধান্ত নিয়েছে তারা জিতেছে। যদি এই মাঠের আপনার স্ট্যাট খুব কম, আপনার উমেন্স ক্রিকেট অনেক খেলা হয়েছে, এর বাইরে কিন্তু খুব একটা খেলা বিগ ব্যাশের খেলা হয়েছে, বিগ ব্যাশের খেলা, আমাদের ফুটবলটা এখানে হয় খুব সম্ভবত, রোলস ফুটবল যেটা যে রাগবি টাইপের ওদের খেলা যেগুলো হয় সেটাই এখানে হয় বেশি। তারপর আমার মনে হয় যে এই টেস্টটাতে আপনার যে আত্মবিশ্বাস আমাদের আছে এবং অস্ট্রেলিয়ার যে বইটা আমরা খুলে দিয়েছি সেটা কিন্তু আসলে আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এবং এই ক্ষেত্রেও আপনার দেখা যাবে যে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আপনারা কিন্তু আপনার যেটা স্পেন করেছিল আপনার আর্জেন্টিনার সঙ্গে যে ফাইনালের দিনে সুকৌশলে এবং
তারুণ্যের ওই রক্তটা দিয়ে কিন্তু তারা জিতেছিল এবং বাংলাদেশের সামনেও সেই সুযোগ আছে। মানে এখান থেকে বড় একটা অনুপ্রেরণা বাংলাদেশ নিতে পারে, সেটা ফুটবল হোক আর যে কোনো হোক, স্পোর্টস থেকে নিতে পারে। আমরা একটু আলোচনা করতে চাই, এই যে টেস্টে আমরা ভালো করলাম এবং সব দেশের মিডিয়াগুলো আমাদের নিয়ে আলোচনা করছে, প্রশংসা করছে। তামিম ইকবাল বিসিবি সভাপতি তিনি একটা কথা বলছেন, সামনে যখন আলোচনায় বসবে, যে খেলার সূচিগুলো যখন তৈরি হবে, তখন আসলে যে এফটিপির যে ব্যাপারটা রয়েছে সেখানে আরো বেশি টেস্ট খেলা যায় কিভাবে সেটা নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে। ডারউইনে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ আরেকটা দল রয়েছে, সেই সঙ্গে আমরা ঢাকাতে কয়েকদিন আগে মালয়েশিয়ার বিপক্ষে খেললো। সব জায়গায় এই যে ক্রিকেটের একটা বিস্তর ব্যাপার স্যাপার এবং বোঝাই যাচ্ছে যে হয়তো বা এফটিপি নিয়ে যখন আলোচনা হবে আমরা অনেক বেশি টেস্ট খেলতে পারবো। মানে এই যে এটা তো আমাদের একটা পোর্টফোলিও বলি বা সিভিটাকে অনেক ভারী করেছে। সামনে আমরা কতগুলো টেস্ট খেলার মানে আশা করতে পারি? নিঃসন্দেহে আপনি ভারতের কথা একটু আগে বলছেন, আপনি ভারত, আপনার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা কিন্তু এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখা যায় আমরা যেখানে 2টো করে ম্যাচ খেলছি এক একটা সিরিজে, তারা কিন্তু 5টি করে ম্যাচও খেলে। সেটাই, এবং এটা কিন্তু তারা তখনই খেলতে পারে এবং আইসিসির কাছ থেকে তখন ওই স্লটটা নিতে পারে, কারণ তারা ওইটা প্রমাণ করতে পারে যে দেখো আমার এইটা বাণিজ্যিকভাবে সফল, আমার এইটা দেখলে আপনার ভিউয়ার্স আছে, আমার এটাতে দর্শক আছে, আগ্রহ আছে এবং এটা জমজমাট হবে, সেই কারণে কিন্তু তারা পারে। বাংলাদেশের এতদিন সেই সুযোগটা কম ছিল, এখন কিন্তু তারা টেবিলে সেই স্ট্যাটটা তামিম ইকবাল দেখাতে পারবে আরসিসি সিরিজেতে যে আমরা 3টা করে টেস্ট সিরিজ, 3টা করে ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চাই, কারণ আমাদের এখানে দর্শক আছে, আমরা তোমাদের ওখানে গেলে পরে মাঠ ভরবে। এই চ্যালেঞ্জটা এতদিন হয়তো ওইভাবে জোর গলায় বলতে পারতো না, তামিম ইকবাল কিন্তু এখন সেটা বলতে পারবে আইসিসির বোর্ড সভায় এবং সবাইকে চোখে চোখ দেখে বলতে পারবে দেখো আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, যেটা ইংল্যান্ড গত 15 বছরে 20টি ম্যাচ খেলে 1টি জিতেছে, সেখানে আমরা 1টি ম্যাচ খেলে 1টিতে জিতেছি। তো এই সমীকরণগুলো, এই স্ট্যাটগুলো আসলে বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখবে নিঃসন্দেহে, এবং সেই পরিসংখ্যানটা আরো মজবুত হবে আমরা প্রত্যাশা করতেই পারি। ডারউইনের মতো ম্যাকাইতে বাংলাদেশ দুর্দান্ত কিছু করে এখনই আসলে যে খুশির যে ঢেকুরটা সেটা আসলে তুলবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঞ্জয় সাপিয়াল আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ডারউইন টেস্ট নিয়ে, এখনো কথা চলছে, সেই সঙ্গে ম্যাকাইতে বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে বলে আমরা প্রত্যাশা করতে পারি। আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল।